টোকিওতে আসার পরে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে টোকিওর ওয়েদার। এই যে ঠান্ডার দিনেও যে এত সুন্দর ঝলমলে রোদ দেখা যায়, এটা কিন্তু ফুকুই শহরে কল্পনা করা যায় না। ওখানে খালি বরফ আর বরফ, আর 7 দিন 8 দিন পরে যদি একবেলা সূর্যের আলো একটু দেখা যাইতো। এমন একটা জিনিস যেটা হচ্ছে আশেপাশে আরো 5 জনকে নিয়ে একসাথে বসে খেতে বেশি মজা। আর সেরকমই হচ্ছে পিঠা। তো আমাদের বাসায় আজকে সানায়ের জাপানিজ বন্ধু তাইগি আসছিল ওর মাকে নিয়ে, তো ওদেরকে আজকে বাংলাদেশি পিঠা খাওয়াইছি। আর প্রথমবার বাংলাদেশি পিঠা খেয়ে তারা তো খুবই পছন্দ করছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন সবাই? কয়েকদিন আগেও না আমার খুব টেনশন হইতো যে ওরা এত ঝগড়া করে, ওদের ভিতরের সম্পর্কটা আমি কিভাবে সুন্দর করতে পারি। বাট আল্লাহর রহমতে দেখা যাচ্ছে আস্তে আস্তে ওই দুইজন যে একটু একটু করে বড় হচ্ছে, আর দুইজনের মধ্যে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যাচ্ছে। এখন দুইজনের মধ্যে যে কি খাতির, অবশ্য যখন ঝগড়া লাগে তখন আর এই খাতির টাতির কিছুই থাকে না, তখন পুরাই মারামারি। জাপানে আসার পরে আমি হাজার রকমের চা দেখলাম, আর এই ভেন্ডিং মেশিনে তো কত রকমের যে চা বিক্রি করে। আর এই চাটা হচ্ছে ইউজু নামের একটা বাতাবি লেবু দিয়ে বানানো চা। এটা খেলে যার ঠান্ডা লাগবে ওই সময় কিন্তু খুবই কাজে দেয়। যাদের ঠান্ডা সমস্যা হচ্ছে এটা খেয়ে দেখতে পারেন। আমি যেদিনই ক্লাসে যাই, ক্লাস থেকে ফেরার পথে আমি সাফানের জন্য এই ব্রেডটা নিয়ে যাই। এটা সাফান খুবই পছন্দ করে। কাইন্ড অফ ড্যানিশ বলে না বাংলাদেশে, ওই রকমই খেতে, অনেক মজার। আর এখানে একটা সেকেন্ড হ্যান্ড শপ আছে। জাপানে কিন্তু সেকেন্ড হ্যান্ড শপ কিন্তু অহরহ সব জায়গায় আছে। এখানে গেলে আপনি নতুন পুরানো অনেক ধরনের জিনিসই পাবেন, যেটা হচ্ছে কম প্রাইসে কিনতে পারবেন। আর আমি আজকে এখান থেকে খুব সুন্দর দুইটা জিনিস নিয়ে গেছে, বাসায় যে আপনাদেরকে দেখাবো যে আমি কি কিনছি। মজার ব্যাপার হচ্ছে এইসব দোকানে গেলে কিন্তু আপনি একটু দরদাম করতে পারবেন। মানে আপনি যদি বলতে পারেন একটু কমায় রাখেন, এইটা রাখেন, ওইরকম বললে কিন্তু ওনারা অনেক সময় কথা শোনে। যেমন আজকে আমার কাছ থেকে 1000 ইয়েন রাখছে, কিন্তু জিনিস দুটার দাম কিন্তু 1000 ছিল। যেমন এই যে সার্ভিং ডিশটা আমি কিনছিলাম, এইটা হচ্ছে 800 ইয়েন লেখা ছিল, কিন্তু আমার কাছে রাখছে হচ্ছে 500। জিনিসটা দেখতে এত কিউট, একদমই নতুন, আর কোনো মানে ইউজই হয়নি, এটা দেখে বোঝা যাচ্ছিল। আর এটা আর একটা সার্ভিং ডিশ কিনছি, এটাও দেখতে খুব সুন্দর। এটার সাইজ হয়তো বোঝা যাচ্ছে না, বাট এটা বেশ বড়, মানে আমার হাতের 1 বিঘাতেরও বেশি বড় এই জিনিসটা। অনেক সময় দেখা যায় যে একটু বেশি পরিমাণে মাংস বা একটু বেশি পরিমাণে ভাত সার্ভ করার সময় কাজে লাগে। আর এই দুইটা জিনিস আমার কাছে মাত্র 1000 ইয়েন রাখছে। জাপানের পার্সপেক্টিভে এটা অনেক চিপার। অবশ্য আমি এমন অনেককেই জানি যারা সেকেন্ড হ্যান্ড শপ থেকে কিছু কিনলে সেটা সহজে বলতে চায় না, বা ভাবে যে এটা হয়তো একটু প্রেস্টিজ ইস্যু। আমার কাছে মোটেই সেরকম লাগে না। যদি আমি 2 টাকা বাঁচিয়ে রাখতে পারি, আমার সমস্যা তো নাই। আমি যদি সুন্দর একটা জিনিস পাই, সেটা সেকেন্ড হ্যান্ডে আমি কিনলাম, সমস্যা নাই। আমি আমার বাচ্চাদের ড্রেসও অনেক সময় কিনি, বা বাচ্চাদের জন্য অন্য কিছু যেটা লাগে, যেটা হয়তো খুব বেশি দিন আমার ব্যবহার করতে হবে না, সেটাও আমি সেকেন্ড হ্যান্ড শপ থেকে কিনি। আমার এরকম কোনো সমস্যা নাই যে আমাকে নতুন জিনিসই কিনতে হবে, ব্র্যান্ড নিউ জিনিসই কিনতে হবে। আমি সবসময় ভবিষ্যতের চিন্তা করি যে আমি যতটুকু আমার সামর্থ্য হচ্ছে আমি তার বাইরে যেয়ে যেন আমি খরচ না করি, কারণ আমার বাচ্চাদেরকে আমার অনেক সাপোর্ট করতে হবে। ভবিষ্যতে ওদের পড়ালেখার খরচ আমাকে জোগাড় করতে হবে। তো অনেক কিছু চিন্তা করে আমার কাছে সেকেন্ড হ্যান্ড ফার্স্ট হ্যান্ড আসলে কোনো ঘটনা না। জিনিসটা যদি ভালো হয় আমি এটা কিনে ফেলি। যাই হোক, আজকে আমাদের বাসায় তাইগির মা আসছে। তো তাইগির মা যখনই আসে তখনই ও চা খেতে চায়। একার জন্য আমার আসলে চা বানানো হয় না, কারণ সাফানের বাবা তো আর চা খায় না। আর এই একলা চা খেয়ে তারপরে এই চায়ের পাতিল ধোয়া, তারপরে এই যে চায়ের যে পাতি সেগুলো ছেঁকে ফেলা, এটা বিশাল একটা প্যারাদায়ক ঘটনা, যে কারণে একজনের জন্য আমি এটা করতে যাই না, কফি খেয়ে ফেলি। বাট যখন ও আসে তখন সবসময় বলে চা বানাও, আর ওর সাথে তখন আমি চাটা বানাই খাই। আর এই পিঠাগুলো অ্যাকচুয়ালি আমি বানাইনি। কয়েকদিন আগে আমরা পিঠা উৎসবে গেছিলাম না, তো ও আসছিল তার পরের দিনই আর কি। তো পিঠা উৎসব থেকে আসার সময় অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছিল সাথে করে সবাইকে, সবাই বাসায় করে পিঠা নিয়ে গেছিল। তো ভাবলাম একলা একলা পিঠা খেয়ে মজা নাই। আর তাছাড়া আমাদের বাসায় আমি ছাড়া আর কেউই পিঠা খায় না, সাফান সানায় খায় না, ওদের বাবা মিষ্টি জিনিস খায় না। তো একা একা কি খাবো, ওদেরকে দেই। ওরা খুবই পছন্দ করে খাইছে, ইনফ্যাক্ট তাইগিও পছন্দ করে খাইছে। আজকে তাইগির মা আসার সময় সোহানার জন্য 2 বক্স ভরে কাপড় চোপড় আর অনেকগুলো খেলনা নিয়ে আসছে। এই কাপড় চোপড় আর খেলনাগুলো কিন্তু তাইগি যখন ছোট ছিল তখন ওগুলো ব্যবহার করেছে। তারপর ব্যবহার করার পরে যেগুলো আবার ব্যবহার উপযোগী ছিল সেগুলো এরকম সুন্দর বক্সে ভরে রেখে দিয়েছে। এটাও কিন্তু জাপানের খুব সুন্দর একটা কালচার। আমরা যখন ফুকুইতে ছিলাম আর যখন সাফন প্রথম হলো, সাফনের বাবার অফিসের যে বস ছিল উনি এরকম এতগুলো কাপড় চোপড় তার কাছে দিয়ে দিছিল। আর দেওয়ার সময় বলছিল, এখান থেকে যেগুলো তুমি ব্যবহার করতে পারবা মনে করবা সেগুলো ব্যবহার করো, আর যেগুলো পারবা না সেগুলো ফেলে। এমন না কিন্তু যে ডিসক্রিমিনেশন করে বা মনে করছে যে সে কাপড় চোপড় কিনতে পারবে না তার বাচ্চার জন্য, তা
দেই এভাবে না, অ্যাকচুয়ালি নিজের বাচ্চার জন্য সবাই কিন্তু খুব দাম দিয়ে কাপড় চোপড় কেনে এখানে। তো এই জিনিসটা যাতে নষ্ট না হয়, এটা যেন আবার একবার কেউ রিউজ করতে পারে, এটা যেন অর্থি হয় আর কি, এই কারণে মানুষ জিনিসগুলো ফেলে দেয় না, খুব সুন্দর করে একদম পরিপাটি করে ধুয়ে টুয়ে রেখে দেয়, যাতে এটা আবার অন্য কারো প্রয়োজনে সে ব্যবহার করতে পারে। যেমন তাইগির এই জিনিসগুলো হয়তো আমি ম্যাক্সিমামই ব্যবহার করতে পারবো না, কারণ সুহানা তো মেয়ে মানুষ আর তাইগির কাপড় চোপড় তো ম্যাক্সিমাম ছেলেদের। বাট তারপরে যেহেতু ওর মা খুব যত্ন করে বা খুব ভালোবাসা থেকে দিছে, যে কারণে আমি এটা একসেপ্ট করছি। ইনফ্যাক্ট আমি নিজেও কিন্তু সাফওয়ান শায়নার অনেক কাপড় চোপড় যেগুলো হয়তো বা 2-1 বার ব্যবহার করছে, খুব বেশি ব্যবহার হয় নাই, দেখা গেছে যে এখনো ব্যবহার উপযোগী আছে, সাইজে ছোট হয়ে গেছে, সেসব জিনিস কিন্তু আমিও অন্যকে দিয়েছি। তবে আমাদের দেশের যে কালচার, সেই কালচারে যদি কাউকে এরকম পুরানো কাপড় চোপড় কেউ কাউকে গিফট করে, তাইলে পুরো একদম ঝগড়াই লেগে যাবে, মনে করবে আমাকে ফকির ভাবছে এই জন্য আমাকে এটা গিফট করতে আসছে। তো প্রথম আমার কাছে অড লাগতো, বাট তারপর যখন দেখলাম যে সবার ইন্টেনশন আসলে কি, তো সবাই আসলে হচ্ছে ভালোবাসা থেকে দেয়, তারপর বুঝলাম যে এটা আসলে ছোট করার উদ্দেশ্য নিয়ে দেয় না। আজকের ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।